আমরা জনাব মুফিদুল হক, জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন, জনাব পিয়াস মুজিদ, জনাব শাহাদাত হোসেন এবং জনাব কাজী আলিমুজ্জামান সহ বেশ কয়েকজনের সাথে এই বিষয়ে আলাপ করি। সকলেই এক বাক্যে জানান যে রশিদ করিমের জন্ম শতবর্ষ জাতীয়ভাবে পালন করা উচিত এবং এই উদ্যোগ গ্রহণের জন্য তারা আমাদেরকে উৎসাহ প্রদান করেন। Birth centenary of the nationally recognized and revered novelist, columnist and prose writer Rashid Karim. This is a momentous occasion in the quiet lives of his family, and we are delighted to see Rashid Karim score his century with such heartwarming regard and homage. আপনি যদি আমাদের মঞ্চের অতিথিরা যারা আছেন, মফিদুল হক স্যার, হামিম কামরুল হক স্যার এবং আলতাফ শাহনেওয়াজ এবং আনিস ভাই আমাদের সভাপতি, আপনি যদি সবার উদ্দেশ্যে এবং আজকে যারা অংশ নিয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আন্তরিক ধন্যবাদ আমাদের পরিবারের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার টাইম এন্ড ফর অল দ্যাট ইউ হ্যাভ ডান টু মেক দিস ইভেন্ট মেমোরেবল। সমাজের এই সংখ্যালঘিষ্ঠ শ্রেণীর একটি পরিবার ছিল রশিদ করিমের পূর্বপুরুষের। বস্তুগত ঐশ্বর্য নয়, মনন ও রুচির বৈভবে ঋদ্ধ হয়েছিলেন তারা। পারিবারিক এই পরিবেশই নির্ধারণ করেছিলেন রশিদ করিমের বুদ্ধিভিত্তিক জীবন এবং সাহিত্য চর্চা। মানুষের মাঝখানে সবসময় একটা গ্রে লাইন, সবাই আমার সব। তো এক কথাই যদি বলি, রশিদ করিমের সাহিত্য আমার কাছে মনে হয় যে রশিদ করিমের সাহিত্যটা সেই রকম। যেমন ধরেন ওনার উপন্যাস, মানে ওনাকে আমরা বেসিক্যালি তো গল্প তো উনি 41 থেকে 45 পর্যন্ত মোটামুটি উনি গল্প লিখেছেন। তারপরে তো উনি উপন্যাস 61 থেকে শুরু হয়েছে। উত্তম পুরুষ, প্রসন্ন পাষাণ, আমার যত গ্লানি, প্রেম একটি লাল গোলাপ, সাধারণ লোকের কাহিনী, একালের রূপকথা, শ্যামা, বড় নিঃসঙ্গ, মায়ের কাছে যাচ্ছি, চিনি না, পদতলে রক্ত, লাঞ্চ বক্স। দেখলে মনটা কেমন উদাস হয়ে যায়। বুকিং অফিসের কাছে একটা ছোট্ট জানালা, হাত গলিয়ে টিকিট কাটতে হয়। একটা চায়ের স্টলও আছে, বালতির উনুনে কেটলি থাকে চড়ানো। এখানে সবসময় লোকের ভিড় দেখা যায়। কেউ শুয়ে আছে, গায়ের ময়লা চাদরটি মাটিতে বিছিয়ে। কেউ বসে গল্প করে ধীরে সুস্থে, বেশ স্বাদ নিয়ে। তিনি বেছে নিয়েছেন আসলে উপন্যাসিকের পথ। উপন্যাস তিনি লিখেছেন প্রায় 12টা, ছোট গল্পের বই 1টা, আর প্রবন্ধের বই 3টা, আর একটা আত্মজীবনী। তো সব মিলিয়ে আমরা বলতেই পারি যে তার উপন্যাসিকের জায়গাটাই আসলে বড়। কিন্তু অনেক উপন্যাস লিখলে যে একজন উপন্যাসিক হিসেবে গণ্য হবেন, গল্প কম লিখলে গল্পকার হিসেবে গণ্য হবেন না, এরকম অনেক উল্টাপাল্টা ঘটনা আছে। যে গল্প কম লিখেছে কিন্তু গল্পটাই পৃথিবীতে তাকে সাহিত্যিক হিসেবে দাঁড় করিয়েছে, মনে করেছে মানুষ তাকে গল্পকার হিসেবে। অন্যদিকে প্রচুর উপন্যাস লেখার পরেও দেখা যায় যে তাকে উপন্যাসিক হিসেবে আমাকে মনে রাখে। কিন্তু রশিদ করিমের ব্যাপারটা একদম শুরু থেকে আমার মনে হয় ওনার একদম সিদ্ধান্ত নেওয়া যে উনি আসলে উপন্যাসের জগতেই আসলে কাজ করবেন, এবং সেই মতোই উনি তার উপন্যাসগুলিকে বিন্যস্ত করেছেন। এবং যেটা বলা হচ্ছে, হাসান আব্দুল্লাহ তার লেখায় বলেছেন যে একটা সময়ের চিত্র পাওয়া যায়। সাধারণভাবে সব উপন্যাসিকের লেখাই একটা সময়ের চিত্র পাওয়া যায়। আপনারা সবাই জানেন যে রশিদ করিমের সাথে খুব ভালো সম্পর্ক ছিল শামসুর রহমান এবং জিলুর রহমান সিদ্দিকী। শামসুর রহমান আর রশিদ করিমের
একটা ছোট বিষয় আছে না যে ওনারা দুজন মিলে উপন্যাসগুলি পড়তেন এবং তার মেয়ে এই শব্দগুলো শুনতেন। চমৎকার একটা জিনিস আর কি। এবং বাংলাদেশের প্রধান কবি আর একজন প্রধান লেখক এই বিনিময়টা করছেন, এটা একটা অসাধারণ ব্যাপার। এইসব ফল গাছের ভিড়েই একটি মাধবী গাছও কেমন করে জায়গা করে নিয়েছে এবং অনেক উঁচু পর্যন্ত মাথা তুলে দাঁড়িয়েছে। অন্যান্য গাছের ডালপালার সঙ্গে মাধবী গাছের ডালপালাও মিলেমিশে আছে। তখন তো ঢাকা বলা যায় যে আজকের ঢাকার তুলনায় তো বলা যায় প্রায় একটা অর্ধ জাগ্রত শহর। শহরের যদি কেন্দ্র করি, যে এলিটটা যেখানে, সেটা হচ্ছে মতিঝিলের সেই দপ্তর। সেখানেও তখন অনেক রকম বেশিরভাগ দপ্তরই হচ্ছে পশ্চিম পাকিস্তানিদের, বিভিন্ন কোম্পানি এখানে, তাদের নানা রকম ব্যবসা এখানে, এবং তার সঙ্গে বিদেশি খুব কোটি কয়েক প্রতিষ্ঠান। আর সেইখানে ক্যালটেক্সের, যেটা তখন আমেরিকার সবচেয়ে বড় তেল কোম্পানি, ক্যালটেক্সের তিনি জেনারেল ম্যানেজার, তার অফিস, তার সেই অফিসের যে আড়ম্বর। এবং তখন এইসব অফিসের মধ্যে জেলে আমরা তো এটাও দেখেছি যে যারা সেক্রেটারি বা পিএ থাকতেন অ্যাংলো ইন্ডিয়ানদের তখন একটা বড় উপস্থিতি ছিল। আরেকটা প্রচেষ্টা থাকবে আমাদের, রশিদ করিমকে আমরা 64টি জেলার প্রধান লাইব্রেরিগুলোতে আমরা প্রকাশকদের সহায়তায় যাতে আমরা এটা পৌঁছে দিতে পারি প্রত্যেক লাইব্রেরিতে।